উনি 47কে টেনেছেন, 71টা টেনেছেন, 2024 সাল টেনেছেন। আসলে বাস্তবতার দিক থেকে আমরা যদি আলোচনা করি, 47কে মাইনাস করার কোনো সুযোগ নাই। তার কারণ ব্রিটিশ শাসন করেছে 190 বছর। 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ইংরেজরা শাসন করেছে। মাঝে মাঝে কিছু বিপ্লব সাধনের জন্য আন্দোলন হয়েছে, কিন্তু সেই আন্দোলনে খুব বেশি ফলবান হওয়া যায়নি। পরবর্তীতে 47-এ যখন দেশ বিভক্ত হয়েছে, এটা পুরোটাই ছিল হলো ভারতবর্ষ। 47-এ যখন দেশ বিভক্ত হয়েছে, এক অংশ হয়েছে ভারত আর দুইটা অংশ হয়েছে পাকিস্তান। তার মধ্যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, বাংলাদেশটা ছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত। ইতিহাস আমরা জানি, তারপরে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যদি পাকিস্তান না হতো তাহলে বাংলাদেশের কল্পনাই করা যেত না। কি বলেন, ঠিক কিনা? পাকিস্তান হওয়ার কারণেই বাংলাদেশের জন্ম হয়েছে, আর পাকিস্তান যদি না হতো তাহলে বাংলাদেশের জন্ম হওয়ার সম্ভব ছিল না। তবে পাকিস্তান যেটা জন্ম হয়েছে সেটা কিন্তু সোশ্যালিজম প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তানের জন্ম হয় নাই, বরং পাকিস্তান জন্ম হয়েছে মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার কারণে। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে বলা হয়েছিল যে আপনি দেশ স্বাধীন করতে চান, দেশ পরিচালনা করতে চান, তাহলে আপনার সংবিধান কি? সংবিধান কি আপনি তৈরি করেছেন? মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে কেন, আমার সংবিধান তো আজ থেকে 1400 বছর পূর্বেই তৈরি করা আছে, আর সেই সংবিধান হলো আল কোরআন। চিন্তাধারা ভালো ছিল, কিন্তু আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে লোকের দরকার, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ সেই লোক তৈরি করতে পারেন নাই। যার কারণে তারা দেশে শাসন করেছে। 47 সাল থেকে শুরু করে 71 সাল পর্যন্ত এই দেশ তারা শাসন করেছে। যারা শাসক হিসেবে এসেছিল সবাই ছিল মুসলমান, কেউ কিন্তু অন্য ধর্মের ছিল না। দুর্ভাগ্য জাতির জন্য একদিনের জন্য ওই কোরআনের শাসন বা ওই কোরআনের একটা আইন এই দেশে বাস্তবায়ন হয় নাই। এবং 71 সালের যে দেশ স্বাধীনের যে পরিকল্পনা হয়েছিল, সেখানে কিন্তু ইসলামকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কি বলেন, ঠিক কিনা? আর বৈষম্য বিরোধী আন্দোলন যুগে ওঠার কারণে দেশ স্বাধীন হয়েছিল, যে এই দেশের সম্পদ ওই দেশে নিয়ে যায়, ওই দেশ থেকে সম্পদ নিয়ে এসে আমাদের দেশের কম দামের সম্পদ সেখানে নিয়ে যায়, আর ওখান থেকে সম্পদ নিয়ে সেখানে বেশি দামে বিক্রি করা হয়। এটা বৈষম্য, এটা আমরা মেনে নিতে পারি না। কি বলেন, ঠিক কিনা? এরকম অনেক ইতিহাস আমাদের জানা আছে। কিন্তু দুর্ভাগ্য, দেশ স্বাধীন হলো 9 মাসের যুদ্ধের মাধ্যমে। বলা হয় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। এতদিন আমরা সেটাই জেনেছি, কিন্তু হিসাব করে দেখলাম যে 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলন হলো, মানুষ কিন্তু কম মারে নাই। কি বলেন? মানুষ কিন্তু কম মারে নাই, অসংখ্য মানুষকে মেরেছে। আমরা অনেক সময় বলেছি হাজার হাজার মানুষ এই আন্দোলনে নিহত হয়েছে, কিন্তু তথ্য নিয়ে এটা যখন খোঁজ খবর নেওয়া হয়েছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল 1500 সামথিং, 1581 জন এই আন্দোলনে শহীদ হয়েছে। তাহলে 25 দিনের যদি আন্দোলনে 1581 জন শাহাদত বরণ করে, 9 মাসের আন্দোলনে কি পরিমাণ শাহাদত বরণ করেছে, এটার সাথে তুলনা করলেই 9 মাসের হিসাব পাওয়া যাবে। এই দৃষ্টিকোণ থেকে যারা বুদ্ধিজীবী তাদের অধিকাংশজন বলেছেন যে 30 লক্ষের ধারে কাছেও নাই। এবং ব্রিগেডিয়ার
আজমি বলেছেন, উনি একটা তথ্য দিয়েছেন, সেটা হলো যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা নিহত হয়েছিলেন এর সংখ্যা হলো 1,86,000, এর বেশি নয়। উনি একটা তথ্য দিয়েছেন এবং সরকারি তথ্য, যেহেতু উনি সেনাবাহিনীতে চাকরি করতেন সেখান থেকে তথ্য নিয়ে সেটাই তথ্য দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? তো যাই হোক, যেটা বলে বলুক, তাতে অসুবিধা নাই। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে বৈষম্য দূর করার জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি। 1972 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্টের পূর্ব পর্যন্ত এই দেশে যারা স্বাধীন শাসন করেছে এদের মধ্যে কিন্তু একজন অন্য ধর্মের লোক ছিল না। কি বলেন, ঠিক কিনা? এবং সবাই দাবি করছে আমরা স্বাধীনতার পক্ষের লোক। একমাত্র জামাত ইসলামীকে বলছে স্বাধীনতার বিপক্ষে লোক। এটা তারা বলেছে, বলে নাই? আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দেব যে তারা স্বাধীনতার পক্ষের লোক। এটা বলে তারা মুখে ফেনা তুলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু দেশের জন্য যে দেশ স্বাধীনতা অর্জন করা হলো সেই দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটুকু করেছে সেটা বিবেচনার বিষয়। আমাদের দেশ 53 বছর হলো স্বাধীন হয়েছে, অথচ মালয়েশিয়ার স্বাধীন হওয়ার কয়েক বছর পরেই বিশ্বের মধ্যে অন্যতম দেশের মধ্যে একটা আত্মপ্রকাশ করেছে মালয়েশিয়া। আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে আপনার সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুর এখন বিশ্বের মধ্যে টপ লেভেলে আছে। কি বলেন, ঠিক কিনা? এবং তাদের বক্তব্য হলো যে আমরা যখন দেশ স্বাধীন করেছি, স্বাধীন করার পর আমাদের দেশের যিনি শাসক হয়েছিলেন, প্রথম শাসক, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং উদ্যোক্তা ছিলেন, যার কারণে আমরা অতি দ্রুত এরকমভাবে আমাদের দেশের উন্নয়ন করতে পেরেছি। দুঃখের বিষয় হলো সত্য, দেশ স্বাধীন হওয়ার পর 1972 সাল থেকে শুরু করে 75 সালের 15ই আগস্টের আগ পর্যন্ত যারা শাসক ছিলেন, এই শাসক ভাষণের দিক থেকে এক্সপার্ট, কিন্তু শাসনের দিক থেকে এত দুর্বল যা কল্পনা করা যাবে না। নিজের দলের লোকেরা অপকর্ম করেছে, তার কোনো বিধি ব্যবস্থা করতে পারে নাই, বরং এমন অবস্থা পরিণত করেছে, তার নিজের মুখের ভাষায় বলা হয়েছে যে এই দেশের সম্পদ পাকিস্তানরা সব নিয়ে গেছে। আমি এই দেশের মানুষের উন্নয়নের জন্য বিদেশ থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর চোরের দল সব খায় শেষ করে ফেলে। কি বলেন, ঠিক কিনা? চোরের দল সব খায় শেষ করে ফেলেছে। 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল দিলাম। আমি শেখ মুজিব, আমার কম্বলটা কোথায়? তাহলে 7.5 কোটি মানুষের জন্য যদি 8 কোটি কম্বল দেওয়া হয়, 50 লক্ষ কম্বল বেঁচে থাকার কথা। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকে একটা করে দিলেও 50 লক্ষ কম্বল বেঁচে থাকার কথা। শেখ মুজিব আক্ষেপ করে বলছেন যে আমার কম্বলটা কোথায়? তাহলে যারা শাসন করেছে দেশ স্বাধীন হওয়ার পরে, তারা আসলে দেশের উন্নয়নের জন্য নয়, বরং নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। ঠিক এইভাবেই চলছে দীর্ঘ 53 বছর। যারাই শাসক হয়েছে তারাই এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে দেশটাকে একবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে। আজকে আমরা দেখি দুর্নীতির দিক থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায়, এবং এমন দুর্নীতি করেছে যে দুর্নীতি করতে করতে দেশের সম্পদ পর্যন্ত সব শেষ করে দিয়েছে। ব্যাংকে যদি 1 লক্ষ টাকা তুলতে যাওয়া গেছে, তাহলে ব্যাংক বলছে 3 দিন পরে এসেন, 3 দিন পরে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তাহলে এটা মানে সম্পদের কি অবস্থা করে ফেলছিল। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো এই যে জামাত ইসলামীর বিরুদ্ধে বলা হয় যে জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী। আসলে কি স্বাধীনতা বিরোধী কিনা? জামাত ইসলামী তখন চেয়েছিল যে আমরাও স্বাধীনতা চাই, এই দেশ আমরা স্বাধীনভাবে চালাইতে চাই, কিন্তু যাদের সহযোগিতা নিয়ে, যাদের মাধ্যমে, যাদের শক্তি দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, জামাত ইসলামী তাদের সাথে নিয়ে স্বাধীনতা অর্জন করতে চায় না। তার কারণ
তারা আমাদের সহযোগিতা করবে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, তাদের স্বার্থে তারা সহযোগিতা করবে। জামাত ইসলামী আজ থেকে 54 বছর পূর্বে এই কথা বলেছিল, এর বাস্তব নমুনা আমরা 54 বছর পেয়েছি কিনা, কি বলেন? পাই নাই? আমরা কিন্তু পেয়েছি। মেজর জলিল 2 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, উনি একটা বই লিখেছেন, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, একটা বই লিখছেন না? যে স্বাধীনতা অর্জন করেছে আমার সীমান্ত হলো অরক্ষিত। তাহলে দেখা যাচ্ছে যে এই দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার জীবনযাপন করেছি। এই দীর্ঘ 53 বছর এই দেশের আধিপত্য বিস্তার করেছিল হলো ভারত, এবং ভারতের কথা অনুযায়ী যতগুলো সরকার এসেছে কেউ একটু কম শুনেছে, কেউ একটু বেশি শুনেছে, কিন্তু ভারতের কথা ছাড়া, সাজেশন ছাড়া এই দেশ পরিচালনা করতে পারে নাই। সর্বশেষ আমরা লক্ষ্য করে দেখলাম 15.5 বছরের সরকারকে আমরা দেখেছি যে তারা ভারত থেকে যে সাজেশন তৈরি করে দেওয়া হয়, এই সাজেশনের এক চুল পরিমাণ এদিক সেদিক যাওয়ার তাদের ক্ষমতা ছিল না, যার ফলশ্রুতিতে এই দেশের অর্থনীতির যে সেক্টরগুলো আছে সবগুলোই পঙ্গু করে দেওয়া হয়েছিল। এই পঙ্গু করে দেওয়ার কারণেই দেশের আজ এই অবস্থা। 24 সাল 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের কারণে, বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে তাদের পতন হয়েছে, এবং বাংলার জমিনে এমন পরিবেশ তৈরি হয়েছে যে আমরা 71 সাল পর থেকে 24 সাল পর্যন্ত আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি, লুটপাট করা ছাড়া আর কিছুই করে নাই, জাতির ভাগ্যের পরিবর্তন করে নাই। অতএব আগামী দিনে এমন একটা সরকার আমরা গঠন করতে চাই যে সরকার জাতির কথা বলে, মানুষের কথা বলে, দেশের কথা বলে, এবং দেশের উন্নয়নের জন্য তারা পরিকল্পনা গ্রহণ করবে, এমন একটি সরকার আমরা চাই। আর সেই সরকার প্রতিষ্ঠিত করতে চাইলে সোনার বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু সোনার মানুষ যদি না হয় সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সেই সোনার বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, সোনার মানুষ গড়তে হবে, আর সোনার মানুষ গড়তে হলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চরিত্র গড়ে তুলতে হবে। কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কোনো মানুষের চরিত্র গড়ে ওঠে, তার মাধ্যমে সোনার মানুষ গড়ে তোলা সম্ভব নয়। আর এই কোরআন সুন্নাহ ভিত্তিতেই মানুষ গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তার প্রমাণ জামাত ইসলামী দিয়েছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এই 5 বছরে অনেক মন্ত্রীর দুর্নীতির সন্ধান পাওয়া গেছে, কিন্তু জামাত ইসলামীর এই 2 জন মন্ত্রীর 4 আনা পয়সার দুর্নীতির সন্ধান পাওয়া যায় নাই। তাহলে অবশ্যই সোনার মানুষ গড়ে তুলেছে। ঠিক আগামী দিনেও যদি জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, কোরআনের ভিত্তিতে যদি সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, কোনো দুর্নীতি বাংলাদেশে থাকবে না, এবং আগামী 10 বছরের ব্যবধানে বাংলাদেশ সিঙ্গাপুরের চাইতে উন্নয়নশীল হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজেই তাদেরকে ক্ষমতায় পাঠাইতে হবে, কি বলেন, ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে থাকে, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে, তবেই রাষ্ট্রের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আসুন, আর কথা বাড়াইতে চাই না, আজকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকব। কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে যাব না। আর কোরআনের সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয়, সেটা একবারে আপনার কি বলে স্থায়ী করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু